আমার শ্বশুর আমাকে ৮০ কোটি টাকা দিতে চেয়েছিলেন তার ছেলের জীবন থেকে হারিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি জানতেন না আমার গর্ভে বড় হচ্ছে ওই বংশের যমজ উত্তরাধিকারী। টেবিলের উপর চেকটা আমার দিকে এগিয়ে দিলেন আমার শ্বশুর। মনে হচ্ছিল তিনি কোনো ভুল সংশোধনের জন্য দান মেটাচ্ছেন। ৮০ কোটি টাকা বরফ শীতল গলায় বললেন তিনি। আয়ান, আজ রাতে লন্ডন থেকে নামার আগেই তুমি এই শহর ছেড়ে চলে যাবে। নীলকালিতে লেখা শূন্যগুলোর দিকে তাকিয়ে রইলাম আমি। কতগুলো শূন্য, কত গভীর নীরবতা। আমরা বসেছিলাম গুলশানের সেই বিশাল ডুপ্লেক্স বাড়ির স্টাডি রুমে। সেখানে প্রতিটি আসবাবপত্রের দাম সাধারণ মানুষের সারা জীবনের আয়ের চেয়েও বেশি। চৌধুরী সাহেব জানালার পাশে দাঁড়িয়েছিলেন। বাহিরে ঢাকা শহরের জ্যামাট ব্যস্ততা দেখা যাচ্ছে। তিনি এতটাই শান্ত ছিলেন যে তিনি কোনো মেয়ের জীবন বেচাকেনা করছেন না, সাধারণ কোনো ব্যবসায়িক চুক্তি করছেন। রাইসা, তুমি এই পরিবারের যোগ্য নও। আমার ছেলের জন্য ওর সমপর্যায়ের জীবন সঙ্গী প্রয়োজন, কোনো মধ্যবিত্ত স্কুল শিক্ষিকা নয় যে ভুল করে আমাদের বংশের নামের প্রেমে পড়ে গেছো। এদিকে আমি আমার হ্যান্ডব্যাগটা জোরে চেপে ধরলাম। ব্যাগের ভেতরে ছিল সেই ল্যাব রিপোর্ট যা আমি এখনো কাউকে দেখাইনি, এমনকি আয়নকেও না। আজ সকালেই নিশ্চিত হয়েছি যে গত কয়েক সপ্তাহ ধরে আমার শরীর যা জানান দিচ্ছিল তা সত্যি। আমি মা হতে চলেছি। কিন্তু চৌধুরী সাহেব সেটা জানতেন না, আর যদি জানতেনও হয়তো তিনি আরো নিষ্ঠুর হতেন। তারপর আমি বললাম, আয়ান আর আমার কথা বলার অধিকার আছে। বৃদ্ধ হাহা করে হাসলেন। আয়ান সেটাই করবে যা এই বংশের সম্মানের জন্য ভালো। সে বরাবরই তাই করেছে। অপমানের চেয়ে এই কথাটা আমাকে বেশি কষ্ট দিল, কারণ মনের এক কোণে আমিও জানতাম এটা সত্যি। আয়ান যখন একান্তে আমার সাথে থাকতো তখন সে আমাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু তার বাবার সামনে দাঁড়ালেই সে যেন অন্য এক মানুষ হয়ে যেত। একদম ছোট, একদম নিস্তেজ। যে পুরুষ আড়ালে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, সে সবার সামনে আমাকে রক্ষা করার সাহসটুকু পায় না। টেবিলের উপর ডিভোর্স পেপার আগে থেকেই তৈরি ছিল। সেই কাগজ অনুযায়ী আমি মেনে নিচ্ছি যে এই বিয়েটা একটা বড় ভুল ছিল। আমি কিছুই দাবি করব না, কোনোদিন ফিরে আসবো না এবং চৌধুরী পরিবার থেকে চিরতরে চলে যাব। সই করো, তিনি আদেশ দিলেন, নইলে কাল সকালে পুরো ঢাকা শহর জানবে যে তুমি টাকার লোভে আমার ছেলেকে ফাঁসিয়েছো। আমার ভেতরটা তখন দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু আমি চোখ না নামিয়ে বললাম, এভাবেই কি আপনার শান্তি কিনেন? তিনি বললেন, না, এভাবেই আমি বড় সমস্যা হওয়ার আগেই তা মিটিয়ে ফেলি। না চাইতেই আমার হাতটা পেটের ওপর চলে গেল। খুব সূক্ষ্ম একটা নড়াচড়া। তিনি খেয়াল করলেন না। আমি কলমটা তুলে নিলাম, আত্মসমর্পণ করার জন্য নয়, বরং আমি বুঝতে পেরেছিলাম যে এই অভিজাত্যের খাঁচায় আমার বা আমার সন্তানদের জন্য কোনো ভালোবাসা অবশিষ্ট নেই। বিয়ের পর থেকে এই প্রথম আমি আয়নের অপেক্ষায় থাকা বন্ধ করলাম। আমি সই করে দিলাম। চৌধুরী সাহেব হাসলেন। আমি জানতাম তুমি বুদ্ধিমতী মেয়ে। আমি চেকটা ভাঁজ করে ব্যাগে রাখলাম। তারপর তার চোখের দিকে তাকিয়ে বললাম, চুপ থাকাকে পরাজয় মনে করবেন না। সেই বিকেলে আমি সেই রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে এলাম। হাতে ছোট একটা সুটকেস, দুটো জামা, আমার সার্টিফিকেটগুলো আর আমার মায়ের একটা ছবি। কেউ আমাকে আটকায়নি। বাড়ির কাজের লোকগুলো মায়াবী চোখে